হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। তো আমাদের যে পোর্শনটা আলো লাইটের বাকি ছিল সেটা আজকে একদম পুরো কভার করে নেব। আর কিছু আমরা কোশ্চেন আলোচনা করে নেব যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। আর কয়েকটা ছোট ছোট কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন হয় না, 2 নাম্বার বা 1 নাম্বার, 1+1 2, যেগুলো দেখবে তোমাদের কিছু কিছু পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবে যে 2 নাম্বারের কোশ্চেন আসবে, হ্যাঁ, কিন্তু ভেঙে দেওয়া থাকবে। এখনকার পরীক্ষাতে কোশ্চেনগুলো এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, আমরা যখন পড়তাম, যখন এই ক্লাস 8 যখন আমরা পড়তাম, তখন আমাদের 2 নাম্বার কোশ্চেন লিখতে হতো, কিন্তু এখন 1+1 বা 1+হাফ এরকম করে করা থাকে, মানে সবই শর্ট কোশ্চেন। তো আমরা অবশ্যই যে এই যে বইয়ের যে ছোট ছোট কোশ্চেন গুলো লেখা থাকবে, যে যেমন আমরা আগের দিন যেমন আগের লেকচারে যেমন পড়ছিলাম যে পেরিস্কোপের যে দর্পণটা ইউজ করা হয়, কোন দর্পণ ইউজ করা হয় ওখানে, বা কোন আয়না ইউজ করা হয়, না সমতল দর্পণ ইউজ করা হয় ওখানে। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আনত থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আনত থাকে, আনত থাকে কত ডিগ্রি, না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত থাকে। ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোশ্চেন গুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে। আর এসব টপিক গুলো আমাদের ধ্যান রাখতে হবে, যেসব মনে হবে যেন এটা কোনোদিন আসতে পারে না পরীক্ষাতে। দেখা যাচ্ছে এক্সামিনার ওখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে নেবে, আর তুমি দেখা যাচ্ছে সহজ কোশ্চেন পারলে না। তাই ছোট ছোট জিনিসগুলোকে আমরা অবশ্যই ধ্যান রাখবো। আলোর পার্ট 3, তো আমরা খালি প্রতিসরণের যে সূত্রটা ছিল সেটা একবার দেখে নেব। প্রতিসরণের সূত্র, লজ অফ রিফ্লেকশন, হ্যাঁ সবাই আমরা পড়েছি। তো লজ অফ রিফ্লেকশন একবার খালি কি না, আপতিত রশ্মি ও আপতিত রশ্মি দুই মাধ্যমের বিপরীত তলে আপতন বিন্দুতে আঁকা অবিলম্ব যে সমতলের উপর থাকে, প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মিটিও ওই একই সমতলে থাকবে। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অবিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে আমাদের বিভেদ তল, এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি মেনে নিচ্ছি, পরের তলটা ঘনতল মেনে নিচ্ছি। আর এটা হচ্ছে যেটা রশ্মিটা আগের যে পথটা হতো সেটা, মানে যেদিকে বেরিয়ে যেত, যদি এই দর্পণটা এখানে যদি না থাকতো বা এই বিভেদ তল যদি না থাকতো, তাহলে রশ্মিটা এই পথে বেরিয়ে যেত। অবশ্যই রশ্মিটা তীর অবশ্যই ইম্পর্টেন্ট, আমাদের ওটা দিতেই হবে, নাহলে কিছুই বোঝা যাবে না যে কি আঁকছি, রশ্মি আঁকছি না অন্য কিছু আঁকছি। এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর দ্বারা প্রকাশ করা হবে এটাকে। এটা হচ্ছে প্রতিষ্ঠিত অ্যাঙ্গেল বা রিফ্রাকশন অ্যাঙ্গেল বলে এটাকে, আর দ্বারা প্রকাশ করা, ছোট দ্বারা দ্বারা। আর এটা হচ্ছে চ্যুতিকোণ, ডেভিয়েশন, এখান থেকে এটা, সরি, এই যে এই পার্টটা চ্যুতিকোণের দিক এদিক হবে, এটা হচ্ছে ডেল্টা দ্বারা লেখা হয়। এটা চ্যুতিকোণ মানে কি, চ্যুতিকোণ এটা একটা গ্রিক শব্দ ডেল্টা, এটা ডেল্টা বলা হয়, যে এস কে হালকা করে মাঝ দিয়ে কেটে দিতে হয়, বা এস এর যে পার্টটা আছে পেছন দিক দিয়ে ঘুরিয়ে একটু এভাবে নিয়ে আসলে এটা ডেল্টা বলে, এটা বলে চ্যুতিকোণ বা ডেভিয়েশন অ্যাঙ্গেল। তো কি হয় এখানে, রশ্মিটা প্রথমে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, তো ওখান দিয়ে না গিয়ে এই যে ইসের কারণে, এই যে বিভেদ তল আছে এখানে, এবি নাম দিচ্ছি এটা আমি, এক্স ও জেড, এই যে এক্স ও জেড যে রশ্মিটা ছিল সেটা ওই দিক দিয়ে না গিয়ে, ওই পথ দিয়ে না গিয়ে, কার কারণে, না বিভেদ তলের কারণে ওটা অবিলম্বের দিকে সরে চলে আসছে। না কেন, না এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। আমরা সবাই পড়েছি যে ঘন থেকে লঘু মাধ্যমে, সরি, লঘু থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় যে রশ্মিগুলো কি হয়, প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের দিকে এগিয়ে আসে। এটা একটা প্রতিসরণের খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা মনে রাখতেই হবে। এমন করে পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে, যে দিয়ে লিখে দিল যে একটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো হয়, অনেকগুলো যেটা অপশন থাকে, না কি লিখে দিল, না এরকম লিখে দিল যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলোক রশ্মি থেকে অবিলম্বের দিকে, অবিলম্ব মানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা, না এটা যেটা আমরা বিভেদ তলের উপর ডিরেক্ট লম্ব টেনেছি, ডিরেক্ট যেটা একদম খাড়া হয়ে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে প্লেনের সঙ্গে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা এই যে এখানে যে কোণটা আসছে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি সমকোণ। ওই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটাকে বলা কি অবিলম্ব। তো এই অবিলম্ব ওর কাছে সরে আসবে না দূরে সরে যাবে, এটা প্রতিসরণের খুব ইম্পর্টেন্ট সূত্র একটা। তো এখানে কি বলেছিল, না প্রথম সূত্রে বলেছিল যে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব সেম সমতলে থাকে। এই যে বোর্ড একটা সমতল হলো,
এই যে বোর্ডটা একটা সমতল ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ? তো এখানে যে রশ্মিটা আসছে বোর্ড ঘেঁষে আসছে, আস্তে, আস্তে, আস্তে বিভব তল আপতিত হলো। তারপর কি প্রতিষ্ঠিত হয়ে অভিলম্বের দিকে সরে গেল। কেন সরে গেল না? লঘু থেকে ঘন মাধ্যমে এসছে। বারে, বারে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আলোক রশ্মি কোত্থেকে কোথায় যাচ্ছে? মানে কোন মাধ্যম থেকে? তার ঘনত্ব কিরম? নাকি লঘু মাধ্যম, ঘনত্ব কম। তো কম ঘনত্বযুক্ত মাধ্যম থেকে বেশি ঘনত্বযুক্ত মাধ্যমে যাচ্ছে। তাহলে সেটা কি হবে না? অভিলম্বের দিকে সরে যাবে। এখানে কিন্তু খালি ভেদ করে গেছে এভাবে। আমরা হাতটা যে এখানে যে হালকা কেটে দিই এখানে, এটাই ধরো। এই যে রশ্মিটা, এই যে পেনটা যদি রশ্মি ধরে এভাবে যাচ্ছে রশ্মিটা। তাহলে এখানে যে প্লেনটা তৈরি হচ্ছে, প্লেন তৈরি হচ্ছে এটা সাপোজ একটা প্লেন ধরে নিতে পারি এখানে একটা। এই যে প্লেন তৈরি হচ্ছে যে বোর্ডের সাথে যে প্লেনটা তৈরি হচ্ছে সেটা তো প্লেন না একটা। ওটা তো এরকম না যে এই প্লেন থেকে অন্য প্লেন চলে গেল। ওই একটা প্লেনেই এটা হচ্ছে দেখো। নাকি আপাতত রশ্মি প্লেনে আসছে এবং প্রতিষ্ঠিত রশ্মি কোথায় যাচ্ছে না প্রতিষ্ঠিত হয়ে পরের প্লেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। পরের প্লেন না, ওই সেম প্লেন দিয়ে বেরিয়ে যাচ্ছে না। খালি কি হয়েছে এখানে? যে বিভেদ তলটা ভেদ করে চলে গেছে। বিভেদ তলকে ভেদ করে চলে গেছে। এখানে এটা হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম দেওয়া আছে অবশ্যই। দুটোই স্বচ্ছ মাধ্যম। ওটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম। এটা যদি আর হয়, এটা অর্থাৎ ধরি দুটোই স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম মানে কি? মানে সরাসরি দেখতে পাবো আমরা এরকম দেওয়াল বা অন্য কোনো ওই ঘন মাধ্যম দেওয়াল বা অন্য কোনো ব্যারিয়ার নেই। দেওয়াল স্বচ্ছ মাধ্যম না, ওই কারণে আলোক রশ্মির মধ্যে দিয়ে যেতে পারে না। আর আমরা দেখতেও পাই না দেওয়ালের উপরে কি আছে। এর জন্য পেরিস্কোপ যন্ত্র ইউজ করি। আগের লেকচার কিন্তু দেখে পড়েছি এটা আমরা। যদি আগের লেকচার না দেখে কেউ আমাদের মধ্যে যদি কেউ আগের লেকচার না দেখে আসি, তাহলে আমরা না দেখে আসি তাহলে অবশ্যই লেকচারটা আমরা দেখে আসি আগে, তারপর এটা স্টার্ট করি। নাহলে কিন্তু সমস্যা হবে পরে। হুম। তো এখানে যখনই হবে, তো আমরা এখানে আরেকটা জিনিস দেখে নেবো যে এটা হচ্ছে তো এটা আপাতত এইটা এই যে প্রথম যে সূত্রটা সেটা বললাম যে কি না তিনটে রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, সরি আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব সেম সমতল থাকবে। নেক্সট সূত্র হচ্ছে কি না প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটো একই থাকে, যদি নীল আলো বা লাল আলো যদি না চেঞ্জ হয়, অর্থাৎ আলোটা যদি না পরিবর্তন হয়, লাল আলো কি হলো? আলো থেকে জল থেকে কোথায় সরি বাতাস থেকে কি হলো না জলে ঢুকলো, লাল আলো ঢুকছে। ওটা যদি না চেঞ্জ হয় আর যদি মাধ্যম যদি না থাকে, মানে দুটো মাধ্যম, এটা কি আলো নিয়ে জল নিয়েছি, সরি ওটা এই কি বলে এটা বায়ু বাতাস এয়ার নিয়েছি আর জল নিয়েছি। এখন যে দুটো মাধ্যম নিয়ে সেটা যদি না চেঞ্জ হয়, মানে বায়ু আর অটারি নিয়েছি, মানে পরবর্তীতে একটু 1 সেকেন্ড পরে ওটা তো চেঞ্জ হয়ে যাবে না, বায়ু আর অটারি থাকবে, মানে এয়ার অটারি থাকবে, নিশ্চয় ওটা গ্লাসে পরিণত হবে না। তো এইরকম কোনো মাধ্যম মানে যেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না বা চেঞ্জ হবে না, মানে চেঞ্জ করবো না, সেরকম জিনিসের কথা বলা হয়েছে এখানে, সেরকম মাধ্যমের কথা বলা হয়েছে। তো প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তন হলে প্রতিসরাঙ্কের মান পরিবর্তন হয় না। এটাও ডিটেলসে আমরা আগে পড়ে এসেছি আগের লেকচারে, যে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মান চেঞ্জ হলে প্রতিসরাঙ্কের মান কেন চেঞ্জ হয় না, পুরো ডিটেলস একদম পুরো প্রমাণ করে দেখানো হয়েছে ওখানে। কিন্তু বইয়ে তোমাদের ক্লাস 8 এর সিলেবাস যতটা আছে ততটা প্রমাণ করে দেখানো হয়েছে ওখানে। তাই এই কারণে বারবার বলছি, অবশ্যই আমরা আগের লেকচার দেখে আসবো। এখানে একটা আমরা বৃহৎ তালিকা নেব প্রথমে। এটা চালক রশ্মি, ঠাকুরটা হাতে আঁকছি আমি, খালি অভিলম্বটা এখানে। ওকে, এটা অভিলম্ব, এটা অভিলম্ব নাম দিতে এখানে কি এন ড্যাশ আর নিচে হচ্ছে এন। ছোটাতে জাস্ট নর্মাল, নর্মাল এন মানে কি না নর্মাল, নর্মাল মানে অভিলম্ব, নর্মাল মানে কি যেটা প্লেনের সাপেক্ষে পুরোপুরি খাড়া হবে একদম 90 ডিগ্রিতে যেটা অ্যালাইন করা আছে দাঁড়িয়ে আছে সেটাকে বলে কি নর্মাল। আর এর সাপেক্ষে আমরা বসে দেখবো যে আলোক রশ্মির আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, যে কোনো কোণই হোক না কোনো লম্ব সাপেক্ষে দেখবো। অনেক সময় ভুল হয়ে যায়, বড় পড়ার সাথে ভুল হয়ে যায় যে আমরা কার সাপেক্ষে কোণটা দেখছি, কার সাপেক্ষে কোণটা দেখবো অবশ্যই অবশ্যই লম্বের সাপেক্ষে দেখবো, নাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ফলে নাম্বারও কাটা যাবে। এখানে কি হচ্ছে না আলোক রশ্মি আপতিত হচ্ছে একটা তৈরি কোণে।
এই আলোক রশ্মিগুলো খালি নাম দিয়ে দিচ্ছি একবার আমি, কি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ওকে, এটা চাপাতন কোণ, সরি, এটা চাপাতন কোণ ও, আর এ বি হচ্ছে আমাদের বিভেদ তল। এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে এই জায়গাটা বিভেদ তল, এই পার্টটা। আর আলোক রশ্মিতে আমরা কি না রশ্মি চিহ্ন দেবো, অবশ্য তীর চিহ্ন, না আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে সেটা দেখানোর জন্য। এটা হচ্ছে অভিলম্ব। কি এটা বলতে চাইছি আমি যে আরেকটু, এটা হচ্ছে I1, আপতন কোণ নাম্বার 1, আপতন কোণ 2, I3 and I4। এটা হচ্ছে I4। 4 নম্বর থেকে যেটা পুরো কোণ কার সাথে নিয়েছি না অভিলম্বের সাথে নিয়েছি, সেটা হচ্ছে I4। তাহলে এটা হচ্ছে I1, এই সরি R1, R2, R3, এটা হচ্ছে R4। ওয়াটার। এবার এটা আবার খুব ভালোভাবে দেখবো আমরা। এটা এখানে কি হচ্ছে না, প্রথম যে আলোক রশ্মিটা এসছে এখানে কি পড়েছে না আয়ন এসে পড়েছে, এরপর এবি, বি এবি ইসের বিভেদ তলে পড়ে আলোক রশ্মি পড়েছে। সরি, তো পরে কি হলো না উপরেরটা ওয়াটার ঘন মিডিয়াম, ঘন মাধ্যম ওটা, আর নিচেরটা ইয়ার লঘু মিডিয়াম, লঘু মাধ্যম। ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ার মিডিয়াম। হ্যাঁ, তো কি আলোক রশ্মি কি হচ্ছে, আলোক রশ্মি না আলোক রশ্মি প্রতিসরণের সূত্র আমরা পড়েছি সবাই। কি পড়েছি নাকি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত বা প্রতিসরিত হবে, আপতিত হওয়ার পর যখন প্রতিসরিত হবে তখন কি না প্রতিসরিত আলোক রশ্মি তোমার কি হবে অভিলম্বের দিকে সরে যাবে, সরি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যখন আপতিত রশ্মি লঘু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হবে, প্রতিসরণের পর আলোক রশ্মিটি কি না অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা সূত্র। তাহলে কি 1 নম্বর আলোক রশ্মি, এটা কোন একটা অ্যাঙ্গেলে পড়েছে, এটা কি নাম আয়ন নাম দিয়েছি। আয়ন নামে একটা আলোক রশ্মি, আয়ন একটা 1 নম্বর আলোক রশ্মি কি হয়েছে না আয়ন অ্যাঙ্গেলে, আয়ন আপতন কোণে এসে পড়েছে বিভেদ তলের উপর। তারপরে কি প্রতিষ্ঠিত হওয়ার পর নিশ্চয়ই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে আর এন মান। তাহলে তারপরে কি করলাম I2, মানে একটু বেশি অ্যাঙ্গেল করে নিলাম। বেশি অ্যাঙ্গেল মানে কি, মানে ওটা অভিলম্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, দূরে সরে গেছে। এই যে I2 লক্ষ্য করো, দূরে সরে গেছে I2 দূরে সরে গেছে। তো এটা যখন দূরে সরে যাচ্ছে তখন কি হবে না I2 এর জন্য নিশ্চয়ই এটা যে অ্যাঙ্গেলে পড়েছে তার চেয়ে বেশি অ্যাঙ্গেলে, এর তুলনায় বেশি অ্যাঙ্গেলে নিশ্চয়ই এখান থেকে সরে যাবে। কারণ এটা জানছিলাম যে কি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন কি হয় না আলোক রশ্মি প্রতিসরিত আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে R2 R1 এর চেয়ে বড়। ঠিক নেক্সট ওইভাবে 3 নম্বর কি হয়েছে, 3 নম্বরে সেম আরেকটু বেশি আপাদান করে ফেলেছি, তাহলে কি হবে আরো বেশি আর মান হবে। তারপরে কি লাস্ট পজিশনে গিয়ে কি না 3 নম্বরে গিয়ে দেখছি এখানে হচ্ছে, তো লাস্ট নাম্বার পজিশন 4 নম্বরে এমন একটা কোণে ফেলেছি, এমন একটা কোণ, এদের মান কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি, আমরা খালি পরীক্ষা করছি এটা পরীক্ষা করছি না কি না প্রতিসরণের পরীক্ষা করছি, যে প্রতিসরণের পরে প্রতিসরিত রশ্মি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কতটা ডেভিয়েট হচ্ছে, কতটা দিকে সরে যাচ্ছে, অভিলম্ব থেকে কত দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে পরীক্ষা করছে একটা। তো কি হচ্ছে এখানে ওটা হচ্ছে যে আর নাম্বার বেড়ে যাচ্ছে না কি জানতে পারলাম আপাতত না R4 হচ্ছে সবচেয়ে বড় আপাতত। দেখি আমরা যেটা দেখতে পাচ্ছি R4, দেখো কত বড় R4। তারপরে কি R3, তারপরে কি R2, তারপরে কি R1, ঠিক ওখানে সেম I1 less than I2 less than I3 less than I4, okay I4।
এটা ছোট। তো যত কি দেখতে পেলাম না, যত আয়ের মান বাড়াচ্ছি তত আর এর মান বাড়ছে না। কেন বাড়ছে? এই কারণে ওটার হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা হচ্ছে লঘু মাধ্যম। ওখানে বেড়ে যাচ্ছে কারণ আয়ের মান বাড়াচ্ছি আমরা। তো একটা নির্দিষ্ট আস্তে আস্তে বাড়াতে 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 একটা নির্দিষ্ট বাড়ানোর পর দেখতে পাচ্ছি কি না, আলোক রশ্মি একদম লাস্ট পজিশনে গিয়ে এই যে অভিলম্ব বিভেদ তল, সেটা ঘেঁষে একদম বিভেদ তল ঘেঁষে এইভাবে এরকম করে উপর দিয়ে, এরকম উপর দিয়ে না, কোনো ডিগ্রি অ্যাঙ্গেল না করে নাকি ঠিক বিভেদ তল ঘেঁষে প্রতিষ্ঠিত হচ্ছে। মানে অভিলম্ব থেকে কতটা দূরে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে অ্যাঙ্গেলটা। এটা যদি অভিলম্ব হয়, যাই হোক কিছু নেই, এটা আমার হাতটা যদি অভিলম্ব হয় আপাতত, এটা বিভেদ তল ধরো, এটা আর এটা হচ্ছে অভিলম্ব। রশ্মিটা কি হচ্ছে আপাতত আপাতত প্রতিষ্ঠিত রশ্মি না, ঠিক এই যে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে এরকম ভাবে, ঠিক এইভাবে চলে যাচ্ছে। ওটা আর এই মিডিয়ামে যাচ্ছে না, এই মিডিয়ামে যাচ্ছে না মানে কি, এইভাবে বেঁকিয়ে যাচ্ছে না, ডিরেক্ট বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা এখানে এলো, মানে যে অ্যাঙ্গেলের কারণে প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায় বা প্রতিষ্ঠিত হয়, সে এখানে যে কোণটা হচ্ছে না, সেটাকে বলে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যে আপতন, এখানে কোনটাকে সংকট কোণ বলবো, এটাকে প্রতিসরণ কোণকে সংকট কোণ বলবো না, প্রতিসরণ কোণকে আমরা সংকট কোণ বলবো না। কাকে বলবো সংকট কোণ? না, আপাতন কোণকে সংকট কোণ বলবো না। যে আপাতন কোণের জন্য কোনো আপতিত রশ্মি প্রতিসরণের পর অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পর বিভেদ তল ঘেঁষে চলে যায়, সেই কোণকে, সেই আপাতন কোণকে ওই মাধ্যম দ্বয়ের যে দুটো মাধ্যম নিয়েছি, যে অটার বা এটা ঘন, কি লেখা আছে, ঘন, এটা ঘন মাধ্যম, এটা যে ঘন মাধ্যম, নিচের লঘু মাধ্যম। তো ওই যে দুই মাধ্যম নিয়েছি, যে অটার আর এয়ারের, মানে এটা খালি দুটো মাধ্যম, মানে এটা নির্দিষ্ট। আর আরেকটা বলে দিই, সংকট কোণের মান চেঞ্জ হতে থাকে, প্রত্যেকটা মাধ্যমের সাপেক্ষে আলাদা আলাদা হয়। যেমন হীরা আর বায়ুর সংকট কোণ আলাদা হবে, জল আর সংকট কোণ কিছু একটা হবে। তারপরে তোমার গ্লিসারিন আর বাতাসের সংকট কোণ আলাদা হবে। অবশ্যই খেয়াল রাখবো, সংকট কোণ তখনই আসবে কথাটা যখন আমরা কি করছি না, লঘু মাধ্যম আর ঘন মাধ্যম কথাটা ইউজ করছি না। কখন কিভাবে ইউজ করছি না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আলোটা যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোটা যাচ্ছে, তখনই সংকট কোণ কথাটা ইউজ হবে। এই ক্ষেত্রে ইউজ হবে না নাকি নর্মাল ক্ষেত্রে? নাকি নর্মাল ক্ষেত্রে, কি হচ্ছে না, বাতাস থেকে আলো জলে যাচ্ছে, নাকি লঘু থেকে ঘনতে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কথাটা ইউজ হবে না। তো যে আপতন কোণের জন্য কোনো আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর বিভেদ তল ঘেঁষে চলে যায়, সেই আপতন কোণকে কি বলা হয়? ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। কোন মাধ্যম দ্বয়ের? মানে যে মাধ্যম দুটো আপাতত আমরা ইউজ করছি, যেটা ব্যবহার করছি, যেটা সাপেক্ষে দেখছি বা পরীক্ষাটা যেখানে করছি, সেই মাধ্যম দুটো মাধ্যম লাগবে এখানে, একটা ঘন একটা লঘু। আর অবশ্যই খেয়াল রাখবো না, ঘন থেকে যখন লঘু থাকে তখনই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানটা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কথাটা ইউজ করা হবে। সংজ্ঞাটা একবার দেখিনি, একদম পরীক্ষাতে যে আসবে সেটা যদি আসে, যদি সংজ্ঞা আসে, কি বলে সংজ্ঞা আসে তোমাদের সিলেবাসে যেটা আসে, এই যে খালি এই লাইনটা, এই দুটো লাইন খালি লিখে দেবে, তাহলে ফোন নাম্বার। না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ কাকে বলে? যে আপতন কোণের জন্য প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল বরাবর ঘেঁষে দেখালাম, বিভেদ তল বরাবর ঘেঁষে 4 নম্বর আলোক রশ্মি খেয়াল করবো আমরা, 4 নম্বর R4, এটা 4 নম্বর আলোক রশ্মি। এটা হচ্ছে 4 নম্বর আলোক রশ্মি, 3 নম্বর 2 1। ওকে, তো 4 নম্বর আলোক রশ্মি কি হচ্ছে না, বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, মানে I4 এর মান এখানে, তাহলে কি I4 হচ্ছে কি, অটার আর এয়ারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যে আপতন কোণের জন্য কোনো প্রতিষ্ঠিত রশ্মি তার বিভেদ তল বরাবর ঘেঁষে চলে যায়, সেই আপতন কোণকে ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। হ্যাঁ, তো একটু ইলাবোরেট করা আছে এখানে, আরেকটু কি আছে না, আলো যখন কোনো ঘন মাধ্যম থেকে, অর্থাৎ কাঁচ বা জল বা গ্লিসারিন অর্থাৎ বাতাসের সাথে কোনো ঘন মাধ্যম, বা এরকম হতেও পারে, কাঁচ থেকে জলে যাচ্ছে, কাঁচ থেকে জলে, হ্যাঁ কাঁচ তো বেশি ঘন না, কাঁচ তো বেশি ঘন,
আর জল কম ঘন, তাহলে কাছ থেকে জলে যেতে পারে। অর্থাৎ আলোক রশ্মি কি হতে হবে না ঘন মাধ্যম থেকে বেরিয়ে লঘু মাধ্যমে যেতে হবে, এটা হচ্ছে শর্ত এটার। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আসছি, ওটার শর্ত এটা একটা। তো জল থেকে তো আলো যখন কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন ঘন ও লঘু মাধ্যমের বিভেদ তলে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি হয় কথাটা। কি রে? ডিগ্রি, তো অর্থাৎ 90 ডিগ্রি হয়, কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ আলো বিভেদ তল বরাবর ঘেঁষে চলে যায়। কোনটার কোন বলছে, কোন বারবার খেয়াল রাখবো, অবশ্যই অবিলম্বের সাথে কোণ নেবো, অবশ্যই অবশ্যই। কখনো আমরা ভুল করে এই কোণটা নিয়ে নেবো না। এই সাথে কি 0 ডিগ্রি দেখো কোনটা, ওটা 0 ডিগ্রি বলা যাবে না, 0 ডিগ্রি বললেই ভুল হয়ে যাবে। কোণ নেবো অবিলম্বের সাথে। আর বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, এটা আমি বিভেদ তল বরাবর অ্যাকচুয়ালি হয়নি দেখতে মনে হচ্ছে, কিন্তু ধরে নিতে হবে কি, ধরে নিচ্ছে আমরা কেমন বিভেদ তল পুরো ঘেঁষে চলে গেছে। এই কোণটাকে বলা হয়, এই আপতন কোণটাকে বলা হয় কি না সংকট কোণ বলে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। নেক্সট, এরপরে আসছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন বলছে, পূর্ণ প্রতিফলন কথাটা কেন বলছে? প্রতিফলন মানে তো সবাই জানি রিফ্লেকশন, তাই তো? এখানে রিফ্লেকশন কোথায় আসছে, এই তোমার কি বলে রিফ্রাকশনে, মানে প্রতিসরণে রিফ্লেকশন কোথেকে আসছে, প্রতিফলন। তো প্রতিফলন মানে কি না টোটাল যে আলোক রশ্মি যেটা আসছিল, যেটা বিভব তলে পড়ছিল, সেটা কি হবে এখানে না ওই সেম তলেই ফিরে যাবে, মানে প্রতিফলিত হয়ে সেম তলে ফিরে যাবে, মানে কোনো আলোক রশ্মি বাইরে বেরিয়ে আসবে না। সেটাকেই বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো একবার খালি সংজ্ঞাটা দেখবো, তারপরে বোঝা যাচ্ছে জিনিসটা। যদি কোনো যদি আলোক রশ্মির আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে রশ্মিটির কোনো অংশই প্রতিষ্ঠিত হয় না। কোনো অংশই প্রতিষ্ঠিত হয় না। আলোক রশ্মিটি মাধ্যম দুটির বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর সরি অভ্যন্তরীণ প্রতিফলন বলে এটাকে।
ওকে, তাহলে হ্যাঁ এটা কি আঁকলাম না, কতগুলো আলোক রশ্মি এঁকেছি আমরা এখানে, না 1 2 3 4, প্রত্যেকের আপতন কোণ আলাদা দেখতে পাচ্ছি, আপতন কোণের মান আলাদা, না I1 I2 I3, I1 I2 I3 I4 I5। তো সেম ভাবে R1 R2 হবে এখানে, না কি হচ্ছে নাকি আমরা এতদের মধ্যে দেখলাম তো নাকি একটা নির্দিষ্ট আপতন কোণে কি হচ্ছে, না বিপরীত তল বরাবর আলোক রশ্মিটা ঘেঁষে চলে যাচ্ছে, ওটাকে বলে কি আপতন কোণ। এইবার কি হলো, আমার আর এখনো পছন্দ হয়নি নাকি, আমি আলোক রশ্মির আপতন বাড়াতে বাড়াতে আমি অলরেডি সংকট কোণের মান পেয়ে গেছি, নাকি দেখতে পাচ্ছি আলোক রশ্মিটা এই বিপরীত তল বরাবর ঘেঁষে চলে যাচ্ছে, সেটা পেয়ে গেছি। আমরা আরো তখন সহ্য হয়নি না, কি করলাম না, আমরা আরো চাই, আরো বাড়াবো এইটাকে, আয়ের মানটাকে। এবার কি করছে, আরো বাড়িয়ে দিয়েছি, মানে যখন আলোক রশ্মিটা দেখতে পাচ্ছি যে বিপরীত তল ঘেঁষে চলে যাচ্ছে, তো কি করলাম সেই সময় কি আলোক রশ্মির যে আপতন কোণের মান সেটা আরো বাড়িয়ে দিলাম। আরো যেই বাড়াবো তো কি হবে, ওই আলোক রশ্মিটা আর এই পরবর্তী যে পরের যে তলটা আছে, এটা এর নাম দাও, এটার বাতাস, এটা হচ্ছে ওটার ঘন থেকে অবশ্যই লঘুতে যাবে, খেয়াল রাখতে আমাদেরকে। ওকে, তো কি হবে, তো এই ক্ষেত্রে রশ্মিটা আর পরবর্তী মাধ্যমে আসছে না, না কি দেখা যাচ্ছে, ঠিক যেখানে প্রতিসরণ হওয়ার কথা না সে প্রতিসরণ হচ্ছে না, প্রতিফলিত হয়ে রশ্মিটা সেম আবার ওই সেম মাধ্যমে ফিরে যাচ্ছে। দেখো যেটা সংজ্ঞাতে কি লেখা ছিল, যে মাধ্যমে রশ্মি প্রতিসরিত না হয়ে আবার যদি সেম মাধ্যমে ফিরে আসে সেই ঘটনা কি বলা হয়, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ এখানে I5 এর মান IC হচ্ছে থিটা সি দ্বারা লেখা হয় এটাকে, অবশ্য থিটা সি, সংকট কোণ বলে এটাকে থিটা সি দ্বারা লেখা হয়। থিটা সি, এখানে থিটা সি হবে অবশ্য, যেটা কোনটা না I4 is equal to থিটা সি, এটা থিটা সি দ্বারা লেখা হয় এটাকে। এই যে থিটা সি মানে কি, সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর ক্রিটিক্যাল সি মানে, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এভাবে লেখা এটাকে, এটা ছিল তো। হ্যাঁ, তো যখন আপতন কোণের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বেশি হয়ে যাবে, তখনই রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে অর্থাৎ লঘু মাধ্যমে না এসে কি হবে, না ওই সেম মাধ্যমে মানে কি ঘন মাধ্যমে ফিরে যাবে, প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হয় কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ না, কারণ এটা হচ্ছে সেম মিডিয়াম, ওর মধ্যেই হচ্ছে, এই কারণে বলছে অভ্যন্তরীণ। আর পূর্ণ প্রতিফলন কেন বলছে, এটা দেখো পুরো আলোক রশ্মিটা এখানে একটু আলোক রশ্মি প্রতিষ্ঠিত হচ্ছে না, এই কারণে বলছে পূর্ণ কথাটা, না কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই কারণেই আমরা হীরাকে চকচকে দেখতে পাই, প্লাস আমার কি বলে কচি পাতা জল ফেলে চকচকে দেখতে পাই। আসছি, কোশ্চেন গুলো আছে অবশ্যই করতে হবে আমাদেরকে। থিটা সি এর মান এটা এটা খেয়াল রাখতে হবে আমাদের, না কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে তোমার এরকম দিয়ে দিল, যে জলের সাপেক্ষে সরি, হ্যাঁ জলের সাপেক্ষে বাতাসের বাতাসের সাপেক্ষে জলের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণের মান হচ্ছে কি না 45 ডিগ্রি ধরে নিচ্ছি জাস্ট, না কি বললো, না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হবে, অপশন দিয়ে দিল 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 39, 41। তাহলে উত্তর কি হবে, না 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। কারণ কি না সংকট কোণের মানের চাইতে যখন আপতন কোণের মান বেশি হয়ে যাবে, তখন সেটা কিসে পরিণত হবে, না কিসে হবে, কি হবে, সেটা কি ঘটনা ঘটবে, না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আয়ের মান আপতন কোণের মান থিটা সি এর চাইতে বেশি হতে হবে, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত মানে কোন কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে সেটা লেখা আছে, সেটা দেখবো আমরা এবার। কি না আলো যখন ঘন মাধ্যম থেকে, হ্যাঁ বারে বারে বলছি, আর ওটা খেয়াল রাখতে হবে, না আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হবে তখনই হবে এটা, লঘু থেকে ঘনতে গেলে কিন্তু হবে না, তাহলে প্রতিফলন বা প্রতিসরণ হয়ে যাবে। আর বিভেদ তলে আলোক রশ্মি আপতন কোণের মান সংকট কোণ মানের চাইতে বেশি হবে, মানে কি বলতে চাইছে, না আয়ের মান থিটা সি এর চাইতে বেশি হতে হবে, গ্রেটার দেন থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি এর চাইতে বেশি হতে হবে।
আলোক রশ্মি যদি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাত্রা করলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব কি? আলোক রশ্মি যদি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাত্রা করলে, আচ্ছা কি বলছে, লঘুতর থেকে ঘন মাধ্যমে। লঘু থেকে আমরা এর আগে পড়ে এলাম যে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, আলোক রশ্মি অবিলম্বে দিকে সরে আসে। তাই তুমি যতই বাড়াও, আলোক রশ্মি বাড়াতে বাড়াতে কতটা বাড়াবে তুমি? জাস্ট একটা বৃহত্তলকে নিয়ে এখানে তুমি আলোক রশ্মি কোনো বাড়াতে থাকো, এবার আয়মান বাড়াতেই থাকো তুমি। তুমি যতই বাড়াও না কেন আলোক রশ্মির এখানে আয়ন মান, এটা তো উপরেরটা তো ইয়ার ঘর লঘু মাধ্যম, আর নিচেরটা কি ঘন মাধ্যম, ওটা ধরছি বা গ্লাস ধরো তুমি। হ্যাঁ, ঘন মাধ্যম কি যতই বাড়ায় না কেন এদিকে সরে আসছে তো। তাই আলোক রশ্মি বাড়াতে বাড়াতে এতটা হবে না, আর এর মান এতটা বাড়বে না যে এটা বিভেদ তল বরাবর চলে যাবে। মানে এটা বিভেদ তল ঘেঁষার আগেই তুমি দেখবে এখানে এটা আলোক রশ্মিটা পুরো এর সাথে ঘেঁষে গেছে। আপতিত আলোক রশ্মি আপতন কোণের মান 90 কাছাকাছি চলে এসেছে বা 90 হয়ে গেছে, মানে কি সমকোণে পরিণত হয়, মানে এরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এখানে দেখতে পাবে। তাই যখন আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যাবে তখন কোনোদিনই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব না, কারণ সংকট কোণ আসবেই না এখানে। ওই কনসেপ্টটা সংকট কোণের যে ধারণাটা কনসেপ্টটা সেটা হচ্ছে লঘু থেকে যখন ঘন থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে আলোক রশ্মি, সেই ক্ষেত্রে ওটা। কচুর পাতার উপর জলের ফোঁটা চকচকে দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই ঘটনাটি ঘটে। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির একটি অংশ প্রতিফলিত হয়ে ফিরে আসে বলে এবং অন্য একটি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হয়। ক্লিয়ার নাকি না, তল থেকে একটি অংশ প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং একটি অন্য অংশ দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হয়। এটা হচ্ছে কি জলের ফোঁটা। ওয়াটার ড্রপ। আলোক রশ্মি এলো, উপরে এয়ার ছিল, নিশ্চয়ই এয়ারই হবে না, পৃথিবীতে তো এয়ারই হবে খালি, এটা জলের ফোঁটা। আলোক রশ্মি এসে পড়লো, কি হবে না, অবিলম্বে কাছে সরে আসবে, অবিলম্বের দিকে সরে যাবে। হ্যালো, এইটা যখন প্রতিষ্ঠিত হবে না, বা এই যে আলোক রশ্মি এখানে পড়ছে এই অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, এমন একটা অ্যাঙ্গেলে এটা প্রতিষ্ঠিত হলো আই, এই আরটা এমন একটা হলো, আর ওয়ান এর মান এমন একটা আর ওয়ান হলো না, যেটা কি না জল আর ইসের মধ্যে, জল আর ইসের কি এয়ারের সাথে সংকট কোণে বা সংকট কোণে যাতে বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলিত হলো। সংকট কোণ হলে হবে না, নাকি আর এর মান এমন একটা হলো যার ফলে কি ওটা সংকট কোণের চাইতে বেশিতে এখানে প্রতিষ্ঠিত হলো। যখনই এটা সংকট কোণের চাইতে বেশি, মানে সংকট কোণের চাইতে যখন ওই আর এর মান বেশি হয়ে যাবে, জল আর বায়ুর যে সংকট কোণ হবে তার চাইতে যখন বেশি হয়ে যাবে আর এর মান, আর এখানে, তখনই এই রশ্মিটা আর এই বাইরে বেরিয়ে আসবে না, এটা প্রতিফলিত হয়ে ভিতরে চলে যাবে। এখানে একটা অবিলম্বটা করি আমরা, এভাবে ভিতরে চলে যাবে। এটাই হচ্ছে যে কচুর পাতা অনেক সময় জল দেখে চকচক চকচক করে, চকচক এই কারণে করে, চকচক করে অতিরিক্ত চকচক করে, এই কারণে করে ওটা না কি না জল আর এই বাতাসের মধ্যে যে কোনটা তৈরি হয় সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে জল আর বাতাসের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ তাতে বেশিতে আপতিত হয়ে যায় ওই আলোক রশ্মিটা জলের ভেতর থেকে বাতাসে আসার সময়। ওকে, ওই কারণে না কি হয়, হ্যাঁ তোমরা বলবে তাহলে আলোক রশ্মি বেরোবেই না, কিন্তু আলোক রশ্মি কোনো না কোনো সময় তো বেরোবে। আলোক রশ্মি পুরো পার্টটা কিন্তু ওইভাবেই হয় না, যে প্রতিফলিত হয় না, প্রতিষ্ঠিত হয়ে যায় না, বা এই প্রতিসারিত হয়ে যায় না, কিছু পার্ট আমাদের চোখে আসে, আমাদের সংজ্ঞাতেই পড়লাম।
এই যে একটি অংশ, আলোক রশ্মির একটি অংশ, কিছুটা অংশ প্রতিফলিত হয়ে বা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। ওই কারণে আমরা কি দেখতে পাই না, আলোক যেটা যে কচু পাতার মধ্যে, কচুর পাতার পর যে জলের যে বুদবুদটা থাকে, জলের বুদবুদ না বা যে জলের কণাটা থাকে, ড্রপটা থাকে যেটা, তো সেটা ফোঁটা থাকে, যে জলের ফোঁটা থাকে সেটা চকচক চকচক করে। কি হয় এখানে না, ওদের আরনের মান ইসের বায়ু এবং ওয়াটারের সাপেক্ষে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে তার চেয়ে বেশি হয় এ কারণে। জলের ভেতরে বুদবুদ চকচকে দেখা কেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য একই ব্যাখ্যা হবে ওটাতেও সেম হবে যে আলোক রশ্মি আপতন কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে সংকট কোণের চাইতে বেশি হয়ে যায় কারণে। হিরে চকচকে দেখায় কেন, তো হিরেকে এমন একটা অ্যাঙ্গেলে কাটা হয়, এটাকে সমকোণী, ওটাকে হিরের অ্যাঙ্গেলই বলে ওটাকে। যাক, এই ধরনের কিছু একটা হয় না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বাহুকেই সমকোণে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা হচ্ছে হীরের একটা স্ট্রাকচার। হিরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর মধ্যে একটা, সবচেয়ে দামি বস্তু বলা যেতে পারে। কিন্তু এর স্ট্রাকচার যদি কাটতে গিয়ে যদি একটু যদি ভুল হয়ে যায়, সেটা আর হিরেতে পরিণত হবে না, সেটা আর হিরের মতো চকচক করবে না। তাই ওর দাম কিছুই হবে না, খুবই কম হয়, খুবই কম দাম হবে, নগণ্য দাম হবে। তো এই হিরেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাটা হয়, সমকোণে কাটা হয়, ওটাকে কাজ দিয়ে কাটা হয় 90 ডিগ্রি, দুটো বাহুর মধ্যে কোণ সবসময় 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি। তো এর ফলে কি হয় না, আলোক রশ্মি যখন এখানে প্রবেশ করতে পারে ঠিক আছে, কিন্তু বেরোতে গিয়ে একটু টাইম লাগে। আলোক বেরোতে পারে ঠিকই, আলোক রশ্মি এরকম, হিরে এরকম না যে অন্ধকারে গিয়ে চকচক করবে। হিরে ডায়মন্ড, সেটা তোমার সাধারণত আলোতে চকচক করে, আর অন্ধকারে রাখা থাকলে সাধারণত চকচক করে না, কারণ ওর মধ্যে যে আলোটা থাকে সেটা কোনো না কোনো সময় বেরোতে পারে, কিন্তু ওটা বেরোতে টাইম লাগে, একটা নির্দিষ্ট একটা সময় লাগে বা কিছুটা সময় লাগে। কেননা খুবই খুবই সাইন্টিফিক উপায়ে এটা কাটা হয়, যার ফলে কি না, যে আলোক রশ্মিটা এখানে ঢুকবে, যেটা প্রবেশ করবে আলোক রশ্মিটা, প্রবেশটা করলো ঠিক আছে, কিন্তু এতবার এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে, আলোক রশ্মিটা সহজে বেরোতে পারবে না, ওখানে হীরা চকচকে দেখায়। আর এর মান হয় তোমার 24.5 ডিগ্রি। আচ্ছা, বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি। আচ্ছা, ওটার জাস্ট ব্যাখ্যাটা, যে বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক বেশি। প্রতিসরাঙ্ক ডিটেলসে পড়েছি আমরা আগের লেকচার অবশ্যই দেখতে হবে আমাদেরকে, নাহলে এটা বুঝতে পারবো না, মানে কিছু কিছু আমরা বুঝতে পারবো না। প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হীরের খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণের মান খুবই কম, মাত্র 22 ডিগ্রি। তার প্রতিসরাঙ্ক যার বেশি হবে না, তার সংকট কোণের মান কম হবে। যা সেটা আমরা জেনে রাখি আপাতত, যে যেটা লেখা আছে এটা খালি পড়ে রাখবো আপাতত, ডিটেলসে ক্লাস 10-এ। 24.5 ডিগ্রি হয়, এমন কৌশলে হীরাকে কাটা হয়, বললাম না সাইন্টিফিক ভাবে হীরাকে কাটা হয়, হীরের অ্যাঙ্গেলে, সমকোণী অ্যাঙ্গেলে কাটা হয়, যাতে হিরে থেকে বায়ুর মাধ্যমে যখন আলো যাত্রাকালে আলো সমস্ত আলোক রশ্মি কি আপতন কোণের মান 24.5 ডিগ্রি হবে। আর যেটা তোমার 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, সরি, আলোক রশ্মি আপতন কোণের মান 24.5 ডিগ্রি, যেটা হচ্ছে হিরে এবং বাতাসের মধ্যে সংকট কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার চেয়ে বেশি হবে, এমন উপায়ে কাটা হয়েছে ওটাকে। তার ফলে কি আলোক রশ্মিটা আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, কিছুটা অংশ প্রতিষ্ঠিত হবে আমাদের চোখে বা প্রতিফলিত হবে। তো সের ফলে কি দেখতে পাবো না, আলো হিরেটা যেন একদম জল করছে, চকচক করছে, ওই কারণে হীরের দাম বেশি, এত চকচক করে ওই কারণে তো বেশি হয়। তাই অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়, মানে আপতন কোণের মান থিটা সি এর চাইতে বেশি হয়ে যায়। এর ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই কারণে হীরাকে চকচকে দেখায়। মরিচিকার নাম সবাই শুনেছে, এটা ইংরেজি মিয়ারেজ বলে এটাকে ইংলিশে। না, এটা একটা দৃষ্টিভ্রম আমাদের। মুভিতে দেখেছি যে দূরে দেখা যাচ্ছে একটা মরুদ্যান, কোনো একটা ভ্রমণকারী রাস্তা ভ্রমণ করছে, নাকি মরুভূমিতে ভ্রমণ করছে সেই সময়। আচ্ছা, তো ঠিক আছে, মরুভূমিতে ভ্রমণ করতে গেছে, সে কি হয়েছে না, উনি দেখেছি অনেকে মুভিতে দেখেছি নাকি, না দূরে দেখা যাচ্ছে উনি দৌড়তে লাগলো, হঠাৎ করে না কি দেখতে পেয়েছে না, জল দেখতে পেয়েছে দূরে, মরুদ্যান দেখতে পেয়েছে। তো দৌড়তে গিয়ে দেখছে ওখানে কিছু নেই, আর কিছু ফাঁকা পুরো একদম, মানে তো একদম, ও তো পুরো কি যে ভেবা জায়গায় খেয়েছে এরকম ব্যাপার। তো ওটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে এটার, আর সায়েন্সের কারণে হয় এটা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে ঘটে থাকে। না আমরা ওখানে কি মরুদ্যান দেখতে পাই না, জল চকচক করছে, বা দেখা যাচ্ছে নারকেল গাছের এরকম কোনো ছবি ওখানে দেখতে পাই না, উল্টো ছবি দেখতে পাই। আর আমরা তো বুদ্ধিমান, কিরম বুদ্ধিমান জানোই তো, যে উল্টো ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই, মানে ওখানে কোনো মরুদ্যান জলেই। আর হ্যাঁ, উল্টো ছবি কোথায় দেখা যায়, জলে দেখা যায়।
তো স্বাভাবিক একটা বুদ্ধিমান প্রাণী মানুষ ভাববে যে ওখানে মরুদ্যানী আছে বা কি এরকম কিছু আছে, না কি না জলযুক্ত কোনো জায়গা আছে, সবাই ভাববে এরকম। তো এখানে নারকেল গাছ জাস্ট থাকে কোনো একটা জায়গায়, নারকেল গাছ আছে এরকম জায়গাতে হয়। আর মরিচিকা কিন্তু সবসময় দেখা যায় না, এটা কোনো একটা পার্টে দেখা, কোনো একটা টাইমে দেখা যায়, সবসময় দেখা যায় না। কেন এটা বলে দিচ্ছি কেন দেখা যায় না সবসময়, কারণ বায়ুর ঘনত্ব চেঞ্জ হতে থাকে সবসময়, উপর থেকে রোদ পড়ছে তো, আর পরিচালন পড়ছে তাপ, তাপ চ্যাপ্টারে, হিট চ্যাপ্টারে আমরা সবাই খুব ভালোভাবে পরিচালন স্রোত বা পরিচালন জিনিসটা ভালোভাবে দেখে এসেছি। যদি না দেখে থাকি ওখান থেকে দেখে আসি আগে আমরা, তারপরে লেকচারে কন্টিনিউ করি আমরা। ওকে, তো ওখানে পরিচালন স্রোতের কারণে কি বায়ুর ঘনত্ব চেঞ্জ হতে থাকে, এর ফলে মরিচিকা সব সময় দেখা যায় না। মরিচিকা সর্বদা এক জায়গায় দেখা যায় না, মরিচিকা হলো আমাদের চোখের ভুল। আচ্ছা, এক মিনিট। এরকম গাছ কোন একটা জায়গাতে আছে, আর অনেক দূরে একটা গাছ আছে এরকম, তো গাছ থেকে নিশ্চয়ই আলোক রশ্মি বের হবে, প্রতিফলিত হবে। আলোক রশ্মি সূর্য উপর থেকে সূর্য আলো দিচ্ছে, তাহলে আলোক রশ্মি নিচে প্রতিফলিত হবে। এটা সরি, এটা মরুভূমির ঘটনা একটা, এটা মরুভূমিতে হবে কিন্তু মরিচিকা। হ্যাঁ হ্যাঁ, এই কি বলে, কি বলে, এই এই সমুদ্রকে বলে জানা তাহলে হবে, এটা মরুভূমিতে হবে কিন্তু। তো কি হচ্ছে না, আলোকটি প্রতিফলিত হচ্ছে গাছ থেকে, এলো একটা আলোক রশ্মি হচ্ছে আমরা যে প্রতিফলিত হলো এখানে এসে, হলো প্রতিফলিত। এটা এটা লেয়ার ধরে গেলো, হচ্ছে প্রত্যেকটা বায়ুর একটা লেয়ার। এটা হচ্ছে সবচেয়ে নিচের লেয়ার, যেটাতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসছে সূর্য থেকে, এসে কি হচ্ছে এই লেয়ারটাই গরম করে দিয়েছে, তাহলে নিচেটা কি লঘু হবে নিশ্চয়ই, এটাকে 1 নম্বর দিচ্ছি, মানে কি কম, সবচেয়ে বেশি লঘু ওটা। তবে 2 নম্বর, ওর চাইতে কম লঘু 2 নম্বরটা। এটা একটু ঘন লেয়ার, হালকা ঘন, হালকা। আর উপরে ঘন লেয়ার হবে, এটা একদম উপরেরটা। উপরেরটা ঘন। তাহলে এখানে যখন আলোক রশ্মিটা এসে পড়ছে এইভাবে, এটা একটা অবিলম্ব, ঘন থেকে যখন লঘুতে আসছে, ঘন থেকে হালকা লেয়ার আসছে, তখন কি হবে, আলোক রশ্মিটা দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ওটাই কেস এখানে। তারপরে ফের আবার এখানে অবিলম্বটা না, এখানে একটা কোণে পড়লো, সে ফের এটা দূরে সরে যাবে নিশ্চয়ই, এভাবে আসবে না এটা, এবার একটু চলে আসবে এভাবে, এভাবে চলে আসবে এটা। R1 R2, এটা একটা বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলিত হলো, তারপরে কি আলোক রশ্মি দূরে সরে গেল। এটা এবার তো ঘন, ও তুলনায় এটা কি হালকা ঘন, এই লেয়ারটা। আর নিচেটা হচ্ছে কি লঘু লেয়ার, এটা এই লেয়ারটা কি লঘু। আরে
হালকা লঘু। হুম। তো এই কোন একটা লেয়ারে কি হলো, হালকা লঘু লেয়ারে যখন আসছিল বা লঘু লেয়ারে আসছিল, এই ছবিটা সবসময় সেম হবে এরকম না, ওই লেয়ার গুলো থেকে নিচে লেয়ার হতে পারে এটা। সে যখন আসছিল কি হলো না, R2 আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানটা, তো আর এর মান কারণে আপতন কোণের মান বেড়ে যাচ্ছে, এটা আয়ন সেম হবে অবশ্যই। একান্তর কোণ ম্যাথে পড়েছে, এটা একান্তর কোণ জিনিসটা কি। দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত আলোক রশ্মিটা এই 3 নম্বর লেয়ারে এসে এমন হলো যে এর আপতন কোণের মান কি না, বায়ু আর উপরের যে ঘন বায়ু ছিল আর নিচে যে হালকা বায়ু ছিল, এর যে একটা সংকট কোণ হবে, কারণ উপরে মাধ্যম ঘন আর নিচের মাধ্যম লঘু, এর একটা সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মান হবে, কোনো একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো হবে না, কারণ ঘন আর লঘু মাধ্যম চলে আসছে, মানে বায়ুর একটা লেয়ার ঘন, বায়ুর একটা লেয়ার কি হালকা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে নিশ্চয়ই এখানে। তো সেই ফলে কি হচ্ছে না, ক্রিটিক্যাল দেখা যাচ্ছে R2 এর মান, তার R2 এর ফলে I3 এর মান এমন একটা হয়ে গেল যে কি না, এর ঘন বায়ু আর লঘু বায়ুর মধ্যে, ঘন বায়ুর লেয়ার আর লঘু বায়ুর লেয়ারের মধ্যে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাতে ছাপিয়ে গেছে, মানে তাকে তার সাথে বেড়ে গেছে ওটা, ওর মানটা I3 গ্রেটার দ্যান থিটা সি। হয় না এখানে I3 গ্রেটার দ্যান থিটা সি। হ্যাঁ হয়ে গেল, তাহলে কি হবে না, অভ্যন্তরীণ পুনর্বিতরণ ঘটে গেছে নাকি, আলোক রশ্মির দ্বিতীয় মাধ্যমে আসেনি, মানে ঘন মাধ্যমের লেয়ার থেকে, সরি ঘন বায়ুর লেয়ার থেকে লঘু বায়ুর লেয়ারে আর আসেনি, কি হয়েছে না ঘন বায়ু থেকে ওই সেম মিডিয়াম সেম ঘন বায়ুর ওই লেয়ারের মধ্যে কি পুনঃ প্রতিফলিত হয়ে গেছে। আর ধরো যে আরোহীটা যে অ্যাডভেঞ্চার যে করছে মরুভূমিতে, যিনি ঘুরছেন তিনি দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ চোখ দিয়ে দেখছে, তো তার চোখে কি আলোক রশ্মিটা পড়লো এভাবে। আমরা প্রথম লেকচারে প্রথম দিন থেকে পড়ে আসছি কি না, আলোক রশ্মির, আমাদের চোখ আলোক রশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারে না। আমরা দেখতে পাবো না যে আলোক রশ্মির সামনে এখানে গাছটা আছে, না এইভাবে দেখতে পাবো না, যে এইভাবে দেখতে পাবো না যে গাছটা এখানে আছে, এটা দেখতে আমরা পাবো না। কি দেখতে পাবো না কি, এইখানকার গাছটা একটা উল্টো প্রতিবিম্ব এখানে গঠিত হবে, উল্টো, আপাতত খালি মনে রাখবে এখানে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, কেন হয় কি হয় সব ডিটেলসে পরে ক্লাস 10-এ। এখানে একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, যেটা তো হয়েছে, আর বই অবশ্যই ছবিটা দেওয়া আছে, ভালো করে দেখে নেবো আমরা, বইয়ের ছবিটা ঠিক এই ছবিটা দেওয়া আছে, এই ধরনের একটা ছবি দেওয়া আছে, ওখানে লেয়ার গুলো আঁকা আছে, ওখানে আমি এখানে হাতে এঁকে দিলাম। আর এই গাছটার এখানে উল্টো একটা প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে টেনে দিচ্ছি জাস্ট ডটেড লাইন, মনে আছে তো ডটেড লাইন মানে কি নাকি অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ, ডটেড লাইন মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এরকম একটা দেখা যাচ্ছে গাছ তৈরি, উল্টো গাছ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা জানি তো পরিচলন স্রোত বলে একটা জিনিস হয়, আর মরুভূমিতে হাওয়া পায়, তো ওই কারণে কি না বাতাসের ঘনত্ব সবসময় চেঞ্জ হতে থাকে, হালকা হালকা চেঞ্জ হতে থাকে। তার ফলে ওই লোকটা কি দেখবে না, এখানে এই গাছের নড়ছে, এভাবে নড়াচড়া করছে, কারণ ওর প্রতিবিম্বটা নড়ছে, এই কারণে অভ্যন্তরীণ পূর্ণ প্রচলন হচ্ছে, আর ঘনত্ব চেঞ্জ হচ্ছে, আর বাতাস বইছে, এই কারণে কি বাতাসের যে লেয়ারটা সেটা চেঞ্জ হচ্ছে, এই কারণে লোকটা দেখতে পাবে না কি না উল্টো করে একটা গাছ যেন আছে, ওখানে গাছের ছবি দেখতে হবে, আর কি হবে না গাছের ছবিটা যেন দুলছে, ও ভাবছে ওখানে জল আছে, একদম দৌড়াতে শুরু করে, গিয়ে দেখছে কিছুই নেই। এই কারণে মরীচিকা সৃষ্টি হয়। মরীচিকা সৃষ্টি কেন হয় না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে সৃষ্টি হয় এটা। আর এটা সবসময় দেখা যায় না, মরীচিকা এক ধরনের কি দৃষ্টিভ্রম, আর এটা অ্যাকচুয়াল ইমেজ না। যদি বলে যে মরীচিকায়, কোশ্চেনে দেখা দিয়ে দিল পরীক্ষাতে যে মরীচিকায় কোন ধরনের বিম্ব, কোন ধরনের ইমেজ তৈরি হয়, কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, কোন ইমেজ তৈরি হয় না, অসৎ বিম্ব তৈরি হয়, যেটাকে পর্দায় ফেলা যাবে না, রিয়েল এটা এক্সিস্ট করে না, এটা এক ধরনের দৃষ্টিভ্রম। মরীচিকা সর্বদা একই জায়গায় দেখা যায় না, মরীচিকা হলো এক ধরনের দৃষ্টিভ্রম, মরীচিকা আমাদের চোখের মাত্র ভুল মাত্র একটা, আর কিছুই না, খালি একটা দৃষ্টিভ্রম। এটা সবসময় দেখা যায় না, কারণ বলছি কারণ বায়ুর ঘনত্ব চেঞ্জ হতে থাকে, পরিচলন স্রোত বলে একটা জিনিস হয়, তার ফলে তাপ এক লেয়ার থেকে অন্য লেয়ার চলে যায়, ফলে লঘু ঘন আর লঘু যে লেয়ারটা আছে সেটা চেঞ্জ হতে থাকে, এই কারণে মরীচিকা সর্বদা দেখা যায় না, কিন্তু না দেখা যাচ্ছে, তুমি ভাবছো যে এক জায়গাতে দেখা যায় সবসময়, তুমি একটা লোক গিয়ে দাঁড়িয়ে থাকলো ওখানে, না ওখানে মরীচিকা দেখতে হলো, ওইখানে ওই সেম পজিশনে একটু পরে গিয়ে যে মরীচিকা দেখতে পাওয়া যায় এরকম কোনো মানে নেই, কারণ বায়ুর যে লেয়ার সবসময় চেঞ্জ হতে থাকছে, কারণ তাপ তো বাড়ছে 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 না, আর পরিচলন স্রোত আছে,
পরিচলন স্রোতের মাধ্যমে তো একটা লেয়ার থেকে অন্য লেয়ার গরম হয় না বায়ুর, ওটাই। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, সেম সেম জিনিস এটাও। ধরা যাক একটা শীত প্রধান দেশে, ধরা যাক একটা শীত প্রধান দেশে কোনো এক ব্যক্তি জেটির উপর দাঁড়িয়ে, জেটি মানে তোমার এই যে জাহাজ বা নৌকা ছাড়ে না, জাহাজ ছাড়ে অ্যাকচুয়ালি, জেটি ওখানে বলে না, জেটি। হ্যাঁ, এই ঘটনা আরেকবার বলে দিই, এই ঘটনাটা সবসময় দেখা যায় না, তোমাদের বইয়ের ছবিটা দেখো ভালো করে দেখবে, উপরে গরম হয় নিচে ঠান্ডা পড়ে, আসছি কেন ডিটেলসে আসছি। জেটির উপর ধরো তুমি দাঁড়িয়েছো জেটির উপরে, এই রেয়ার ঘটনা সবসময় দেখা যায় না, বারবার বলছি। তো কেউ একজন দাঁড়িয়ে আছে জেটির উপরে, যেখান থেকে জাহাজ ছাড়ে, ও দাঁড়িয়ে আছে এভাবে মাঝে হাত দিয়ে বা এরকম করে দাঁড়িয়ে আছে, জাস্ট দেখছে যে একটা জাহাজ চলে যাচ্ছে, ও দেখছে। তো দেখতে দেখতে কি হলো, একটু পরে দেখছে না ওই জাহাজটা উপরে আকাশের উপরে ভাসছে, ওটা হঠাৎ করে। এটা ও তো, এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে আকাশে জাহাজ ভাসছে, এটা আবার কোন ধরনের ঘটনা এটা? ওটা উপরে না কি দেখতে পাচ্ছে না, জাহাজটা একটু পরে আকাশের উপরে ভাসছে, ওটা উল্টো হবে, কিন্তু অবশ্যই উল্টো হবে, যে যে উপরে যে পালগুলো ছিল সেটা উল্টে গেছে আর জাহাজটা উপরে ভাসছে। এটাও সেম কারণে হয়, ওই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়, এটা মরীচিকা না, এটা একটা ঘটনা যেটা শীত প্রধান দেশে দেখা যায়। শীত প্রধান দেশে কেন দেখা যায়? কারণ এই যে এটা হচ্ছে জলাশয় ধরো বা সমুদ্র, জলাশয় না, এটা সমুদ্র। এটা এই সমুদ্র, এটা ঠান্ডা, খুবই ঠান্ডা, এটা তুলনামূলক ঠান্ডা না, মানে বাতাসের তুলনায় ঠান্ডা। তার ফলে কি, এর এই যে লেয়ার সংলগ্ন এখানে যে বায়ুগুলো আছে, এই লেয়ার মানে জলের সংলগ্ন, মানে জলের সাথে সংস্পর্শে যে বায়ুটা আছে সেটাও ঠান্ডা হবে নিশ্চয়ই। তাহলে কি, নিচে ঠান্ডা বায়ু, তারপরে গরম, তারপরে গরম। তো ঠান্ডা বায়ু আমরা, হ্যাঁ এটা বলা হয় না, ঠান্ডা বায়ু তুলনামূলক ভারী হয় আর গরম বায়ু তুলনামূলক হালকা হয়, এটাও তাপের অধ্যায় পড়ে এসেছি আমরা। তো প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায় এমনকি লিঙ্ক আছে কিন্তু। তাহলে একটা অধ্যায় যদি ছেড়ে দাও, দেখা যাচ্ছে পরের অধ্যায়ে গিয়ে কিছু জিনিস বুঝতে পারছো না। তাই প্রত্যেকটা অধ্যায় আমরা পরপর পড়ে আসবো, যাতে পরবর্তী অধ্যায়ে গিয়ে সমস্যা না হয় এবং পরবর্তী ক্লাসে গিয়ে যাতে সমস্যা না হয়। তাহলে পরীক্ষাতেও সমস্যা হবে না, নাম্বার পেতেও কোনো সমস্যা হবে না, তাহলে ফুল নাম্বার আসে পরীক্ষাতে। এইভাবে যদি আমরা পড়তে থাকি না, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় লিঙ্ক করে পড়তে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে প্রোগ্রেস, যেখানে আমি 70 পাচ্ছিলাম 80 পাচ্ছিলাম, সেখানে 90 পেতে, 95 পেতে বা 100 পেতে কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে, কেউ আটকাতে পারবে না আমাদেরকে। ওকে, তো এখানে যে বাতাস আসে ঠান্ডা বাতাস, তারপরে কি গরম, তারপরে গরম, তাহলে উপরের লেয়ার কি হালকা, লঘু, মিডিয়াম। তাহলে এখান থেকে যে এটা তোমার নৌকা থেকে যে আলোক রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, মানে কি, এক মিনিট, এখানে নৌকাটা আছে, এরকম একটা আলোক রশ্মি যাবে তো নাকি, তো যাবে নিশ্চয়ই, এর মধ্যে দিয়ে যাচ্ছে। এটা ঘন, মিডিয়াম, এটা ঘন। আচ্ছা, ডেন্স মানে হচ্ছে ঘন, হ্যাঁ ডেন্স লিখছি বারে বারে, ওই বাংলা লিখছে না, ডেন্স লিখলাম এটা। রেয়ার, মোর রেয়ার, মানে আরো আরো লঘু, এটা লঘু, এটা আরো লঘু, এটা ডেন্স মিডিয়াম। এখান থেকে যখন রশ্মিটা যাচ্ছে, তা ডেন্স থেকে যখন রেয়ারে যাবে, মানে ঘন, ঘন থেকে লঘু মাধ্যমে কি আলোক রশ্মিটা কি, তার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা যদি অভিলম্ব হয় তাহলে আলোক রশ্মি আরো দূরে সরে যাবে, এটা এভাবে। এই যে লোকটা ওখানে, তো ওখানে আলোক রশ্মি কিনা দূরে সরে যাচ্ছে এভাবে, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তার ফলে কি হলো না, একটা সময় গিয়ে ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু যাচ্ছে। একটা সময় গিয়ে কি হলো না, আয়ের মান যে, যে আয়ের মানটা হচ্ছে সেটা থিটা সি কে ছাড়িয়ে চলে গেল, I1, I2, এটা ধরি I3, থিটা সি। হুম, I3 গ্রেটার দেন থিটা সি। তো তখনই দেখা যাচ্ছে কি হবে না, এই যে এখান থেকে যে নৌকাটা যে আলোক রশ্মিটা ওইভাবে, তখন অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি হবে না, ওই লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কোনো খুবই রেয়ার মূর্তি এটা হয়, সবসময় হয় না, যে চোখে গিয়ে আলোক রশ্মিটা পড়ছে। তার ফলে কি হবে, আমাদের চোখ আলোক রশ্মির বাঁকা পথ অতিক্রম করতে, সরি বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাহলে ফলে আমরা কি না উপরে
ওই যে বস্তুটা বা নৌকাটাকে দেখতে হবে, যেটা কি না বস্তুটা বা নৌকাটা আকাশে ভাসছে। আচ্ছা, কয়েকটা কোশ্চেন আছে খালি, এটা একটু দেখে নিব আমরা। আলো কোন ধর্ম কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, কারণ আমরা ওখানে কি দেখলাম, আলোক রশ্মি। আমরা কি করব না, এমসিকিউ সলভ করার একটা টেকনিক আছে। এটা টেকনিক কি না, অপশন গুলোকে বাদ দিতে থাকবো আমরা, যদি না জানি। দেখা যাচ্ছে আমি জানি না জিনিসটা উত্তর কি হবে, কিন্তু অবশ্যই বাকি দেখা যাচ্ছে কিছু জানি না, তাহলে কিছু হবে না উত্তর, আর তাহলে তুক্কা মেরে আসতে হবে, হলে হলো, না হলো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি হচ্ছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রথমে দেখি আমরা, না ওখানে কি হয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে, মানে আলোর প্রতিসরণের একটা ব্যাপার আছে। এই যে পেরিস্কোপ, সেখানে কি খালি প্রতিসরণের কোনো প্রতিসরণের ব্যাপার আছে? দুটোই প্রতিফলন হয় এখানে। কোথায়? এখানে যে এটা আছে তোমার, আয়নাটা যেটা লাগানো হয়, দুটো আয়না, এই দুটো আয়না লাগানো হয় এখানে, এনে কোনো প্রতিসরণের কোনো ব্যাপারই নেই, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ নাহলে হবে না, ঘন লঘু মাধ্যম নাহলে হয় না, বাদ ওটা, এটা বাদ। বিচ্ছুরণ, বিচ্ছুরণ কি জানি না, বাদ, আমাদের সিলেবাসে নাই, জানি না আমরা, বাদ ওটা। আর প্রতিসরণ আর প্রতিফলন, প্রতিসরণ কি হতে পারে? প্রতিসরণ ওটা না, যে একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাচ্ছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আসছে আলোক রশ্মি, আলোক রশ্মি যে বেঁকিয়ে যায়, অবিলম্বের কাছে চলে আসে বা দূরে সরে যায়, এই ঘটনাকে বলা আলোর প্রতিসরণ। এটা প্রতিসরণ হবে না, একটাই পড়ে থাকছে কি না, প্রতিফলন। উত্তর হচ্ছে কি? প্রতিফলন উত্তর, এটার উত্তর হচ্ছে প্রতিফলন। দুটি আয়নায় কি আছে কোশ্চেনটা, দুটি আয়নার প্রতিফলন তল, দুটি আয়নার প্রতিফলক তল দুটি পরস্পরকে 30 ডিগ্রি কোণে রেখে ওদের মাঝখানে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্বের সংখ্যা কটা হবে? আমরা এটা কিন্তু উদাহরণ দেওয়ার সময় হিসাব করেছিলাম, অবশ্যই আগের লেকচারে, এই লেকচারে না, হিসাব করেছিলাম উদাহরণ দেওয়ার সময়, 30 ডিগ্রি আমি উদাহরণ দিয়েছিলাম। আচ্ছা, দর্পণটা কেন একবার খালি এটা ধরি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, দর্পণ, সরি, দর্পণ দুটোর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা একটা বস্তু রাখা আছে, এই সূত্র কি? আচ্ছা, এই অপশনগুলো একবার দেখে নিই, 5টি, 6টি, 11টি, অসংখ্য। আচ্ছা, অসংখ্য প্রথমে বাদ দিচ্ছি আপাতত, কারণ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে। হ্যাঁ, অসংখ্য তখনই হবে, এখানে কোশ্চেনটা সলভ করার একটা, যখন কোশ্চেন সলভ করবো না আমরা, তখন একটু ধ্যান রাখবো যে আমি কি কি বলছি, তারা সব শুনে রাখবে, কারণ এখানে কিছু কিছু কনসেপ্ট ধারণা ক্লিয়ার হয়ে যায়, যেটা সাধারণ থিওরিতে হয় না, এমনি নর্মাল বই পড়তে গিয়ে হয় না, পড়া থেকে হয় না। যদি আমরা দুটো দর্পণকে সামনাসামনি রাখি, এভাবে 0 ডিগ্রি কোণে যদি রাখি, সমতল ভাবে রাখি, তাহলে এই ক্ষেত্রে তখন এই এই একটা ক্ষেত্রে হয় বস্তুর অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। সেলুনে গেলে লক্ষ্য করবে যে তুমি যত ঝুঁকবে, যত ঝুঁকবে, দেখবে তোমার জন্য এই ছবি সংখ্যা তত বেড়ে যাচ্ছে। ওটা তোমার সোজাভাবে রাখা হয়, ব্যাকাভাবে রাখা হয় মনে হয়, কিন্তু নাহলে এরকম ভাবে রাখলে অত ঝুঁকতে হবে না। আমি দেখতে পাবো যে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয় কখন না, দুটো দর্পণকে যখন এই সামনাসামনি এভাবে রাখা হয়, 0 ডিগ্রি কোণে যখন রাখা হয়, তখন অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়। 30 ডিগ্রি আছে, তাহলে সূত্র কি ছিল? 360 বাই থিটা মাইনাস 1। পরীক্ষায় থাকবো না আমি, নিজেকে করতে হবে এটা। 360 কত? 360 বাই থিটা, মানে 30 দিয়ে ভাগ করতে হবে এটাকে, পরে বেশি করি। সুবিধার্থে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, মানে এটা হিসাব করার পর আর মাইনাস 1 করবে, ওকে, নাহলে দেখা যাচ্ছে 30 দিয়ে ই করে ভুল করে দিয়েছে হচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 0 0, 3 12 36, 12 মাইনাস 1 ইকুয়াল টু 11। 30 ছিল ওটার আবার, হ্যাঁ 30 আছে, তাহলে 11টি উত্তর হবে এটার। উত্তর কি? 11। উত্তর। নেক্সট কোয়েশ্চেন,
আলোকরশ্মি যদি আলোকরশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়। কি লিখেছে? আচ্ছা, সংকট কোণে আপতিত হলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি আপতিত হয় ছিল। হ্যাঁ, সরি এটা না। হ্যাঁ, একটা লিখে দিই জিনিস এখানে, যে আইসি যখন আইসি আই ইকুয়াল টু থিটা সি হবে, তখন আর এর মান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? অভিলম্ব এটা হচ্ছে প্রতিসিত রশ্মি, এই কোণটা কত? এটা কত কোণ? 90 ডিগ্রি। তো ও কারণে যখন থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে যখন আয়ের মান সেম হবে, মানে যখন আলোকরশ্মি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এসে কোনো বিভেদ তলে এসে পড়বে, তখন প্রতিসরণ কোণের মান কত না 90 ডিগ্রি হবে, বুঝছো? আচ্ছা, আলোকরশ্মি যখন সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের লিখতে এখানে শেষ করছি আমরা এখানে আপাতত। আলোর প্রতিসরণ পুরো কমপ্লিট, আর কিছু কিছু কোশ্চেন দেখলাম, কয়েকটা 3টা আমরা দেখেছি, আর বাকি কোশ্চেন কোনো একদিন আলোচনা করবো আমরা কোনো একটা লেকচারে। আলোর পুরো অবশ্যই আমরা আলোর আলোর চ্যাপ্টারের কোশ্চেন অবশ্যই আলোচনা করবো, কারণ পরীক্ষাতে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা পরবর্তীতে আছে। তো এখানে লেকচার শেষ করছি, যে যদি আগের লেকচার যদি না দেখে আসে কেউ, অবশ্যই দেখে আসবে, কারণ কিছু নাহলে পরবর্তীতে সমস্যা হবে, বুঝতে পারবে না। আর আলো থেকে একটা নির্দিষ্ট খুব ভালো একটা মানের পরীক্ষাতে কোশ্চেন আসে। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য, আর আমাদের সাথে এইভাবে আমাদেরকে ফলো করতে থাকো, তোমাদের নিজেদের সিলেবাস শেষ করার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, পরীক্ষাতে ভালো মার্ক পাওয়ার জন্য আমাদেরকে ফলো করতে থাকো এভাবে। আর স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলে এবং কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও পড়ার পেয়ে যাবে, এবং তোমাদের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, বাংলা, ইংরেজি, সায়েন্স থেকে শুরু করে সবকিছুতে, ইতিহাস, ভূগোল, সবকিছুতে সে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তাই আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো করো এখানে, এবং আমাদের সাথে নিজেরা প্রোগ্রেস করো। থ্যাংক ইউ, বাই।